আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্ষমতাসীন দল ধর্ষকদের পাহারাদারের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। রাজধানীর রামপুরা, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এই অভিযোগ করেন। সাদিক কায়েম বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি হুঁশিয়ার করেন অনতিবিলম্বে এসব ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে ছাত্র সমাজ জুলাইয়ের মতো আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সমাবেশে ডাকসুর অন্যান্য নেতারা বলেন, সরকারি দলের পাশাপাশি বিরোধী দলগুলো এ বিষয়ে দৃশ্যমান কোনো শক্ত অবস্থান নেয়নি। বিশেষ করে জামায়াত ও এনসিপিকে এসব ঘটনায় কার্যকর আন্দোলন গড়ে তুলতে দেখা যায়নি বলেও অভিযোগ করেন তারা। এ সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করার আহ্বান জানান বক্তারা। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই এক ঝাঁক কৌতূহলী চোখের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নৌবাহিনী সদর দপ্তর মসজিদের সামনে এক অন্যরকম আবহ। কোনো প্রোটোকল বা গাম্ভীর্য নয়, বরং অসাধারণ সারল্যে মুসল্লিদের কাতারে মিশে গেলেন দেশের সরকার প্রধান। শুক্রবার জুমার নামাজ শেষে নেভি হেডকোয়ার্টার মসজিদের সামনে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই একদল শিশু কিশোর তাকে ঘিরে ধরে। শিশুদের চোখে মুখে বিস্ময় আর আনন্দ। এরই মধ্যে একজন সাহসী হয়ে প্রশ্ন করল প্রধানমন্ত্রীকে, তিনি সব রোজা রেখেছেন কিনা। শিশুর এই নিষ্পাপ প্রশ্নে মুচকি হেসে প্রধানমন্ত্রী উত্তর দিলেন, তিনি সবগুলো রোজা রেখেছেন। প্রধানমন্ত্রীর উত্তর শুনে উপস্থিত শিশুদের মধ্যেও শুরু হয় রোজা রাখার গল্প। একে একে সবাই বলতে শুরু করে তারা কে কয়টি রোজা রেখেছে। এ সময় এক শিশুর দাবি করল সেও সবগুলো রোজা রেখেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য ট্যাক্স বাড়ানো, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি করতে হবে। এছাড়াও ঘুষ, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানান মন্ত্রীরা। ওয়ালিউল্লাহ ওলের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীতে হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য সম্ভাব্য সবকিছু করবে সরকার। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে যে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এর মাধ্যমেই তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান করতে গিয়ে হবে। সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। কোনো ধরনের দুর্নীতি কোনো পর্যায়ে ইনশাআল্লাহ বর্তমান সরকার এবং বর্তমান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনো দুর্নীতি ইনশাআল্লাহ লিপ্ত হবে না। শিক্ষামন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকতার বাইরে কারো অন্য পেশা থাকলে সে বিষয়ে তদন্ত হবে। চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা এবং আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়। আপনি যদি সিনসিয়ারলি অনেস্টলি রিপোর্টিং করতে থাকেন, আমরা সেই রিপোর্টিংগুলি দেখে দেখে ব্যবস্থা নেব। অবাধ তথ্য প্রবাহ ঠিক রাখার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। ভূমিখাতের সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয় সম্বন্ধে বাংলাদেশের মানুষের কোনো ভালো কোনো ধারণা নেই। আমরা চাচ্ছি যে সবাই মিলে, আমি আমার সঙ্গে আমার প্রতিমন্ত্রী, আমাদের সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে
আমরা যেন কাজ করতে পারি। 3 পার্বত্য জেলায় সুষম উন্নয়ন হবে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে সরকার 180 দিনের কর্মপরিকল্পনা সাজিয়েছে। এখানে প্রথম বলতে কোনো কিছু না, এখানে সম্প্রীতির বিষয় আছে, স্বাস্থ্য, চিকিৎসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ক্ষেত্রে আমি অগ্রাধিকার দেব। ঘুষ, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। অতএব আমি ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে সরকারি দলের লোক অপরাধীর পাশে দাঁড়ালে সমাজ থেকে সন্ত্রাস দূর করা যাবে না বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দল সরকারের ভালো কাজে সমর্থন করলেও অন্যায়কে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। অন্যদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, নির্বাচনে জামায়াত ইসলামের পক্ষে ভোটের জোয়ার সৃষ্টি হয়েছিল, কিন্তু নির্বাচনের পর রেজাল্ট শিটে ইঞ্জিনিয়ারিং করা হয়। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শুক্রবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো সিলেট সফর করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেট কুদরতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনো কথা বলার সময় হয়নি। সেরকম কোনো বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্তই নেব। এ সময় সরকারের ভালো কাজে তাদের সমর্থন থাকলেও অন্যায় ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন জামাত আমির। দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। অন্যদিকে ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামাতের রুকন সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিযোগ দেয়া আসনের ব্যালট সংরক্ষণ, ভোট পুনর্গণনা করে জাতির সামনে সত্য উন্মোচনের দাবি জানান। যেভাবে ভোটারের উপস্থিতি এবং দাঁড়িপাল্লার পক্ষে রায় আমরা দেখতে পাচ্ছিলাম, ভোট গণনা শুরু হলো, সারা দেশ থেকে ফলাফলে একের পর এক আমাদের আসনগুলোতে বিজয়ের খবর আসতে থাকলো। সব আপনারা জানেন, রাত 9টার পরে রহস্যজনক ভাবে মিডিয়াতে সেই ফলাফল বন্ধ করে দেওয়া হবে। যে সমস্ত আসন থেকে লিখিত অভিযোগ আমরা ইলেকশন কমিশনে দিয়েছি, সেটা তদন্ত করা, সেই ব্যালটগুলোকে হেফাজত করে পুনর্গণনা করে জাতির সামনে এই সত্যকে উন্মোচন করা উচিত। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের প্রক্রিয়া চালু রাখতে সংসদে জামায়াত কার্যকর ভূমিকা পালন করবে বলেও জানান গোলাম পরোয়ার। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের সিস্টেমকে সুরক্ষা দেওয়ার জন্য জামাত সবসময় নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। একটি দল এখন চেয়ার দখল করছে, কয়েকদিন পর ব্যাংক দখল শুরু করবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। জুবায়ের প্রধানের রিপোর্ট। নবম রমজানে রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে অফিসার্স ক্লাবে ইফতারের এমন আয়োজন পিরোজপুর 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাইদির উদ্যোগে। ঢাকায় বসবাসরত পিরোজপুর সদর, নাজিরপুর এবং জিয়ানগরবাসীর সম্মানে এই ইফতার আয়োজনে হাসনাত আব্দুল্লাহ সহ অংশ নেন 4 জন সংসদ সদস্য। ইফতার ও দোয়া মাহফিলে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ রমজান থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় অর্থ এবং চাঁদাবাজি থেকে রাজনৈতিক দলগুলোকে সংযমী হওয়ার আহ্বান জানান। কিছু দল আছে যারা চাঁদাবাজে যুক্ত, দুর্নীতিতে যুক্ত, যারা বিভিন্ন দখলে যুক্ত, যারা মব সৃষ্টি করে ব্যাংক দখল করে, তারা বিভিন্ন ব্যাংক দখল করে এখন চেয়ার দখল করছে, কিছুদিন পরে ব্যাংক দখল করবে। আল্লাহ যেন তাদেরকে সংযমী হওয়ার এই রোজা থেকে যে শিক্ষা, এই শিক্ষাটা যেন তারা নিতে পারে, সেটা যেন আল্লাহ সবাইকে কবুল করে, সেজন্য দোয়া করবেন। মাহফিলে পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সহ আগত সংসদ সদস্যরা ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সকল কাজে আল্লাহর ভীতি নিয়ে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল কাজে কর্মে আল্লাহ ভীতি প্রদর্শন করতে পারি, আল্লাহকে হাজির নাজির জেনে আমাদের দায়িত্ব পালন করতে পারি, আমাদের কর্তব্য পালন করতে পারি, এই তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে আমাদেরকে এই মাহে রমজানে।
আমাদের উপরে যে পবিত্র আমানত, যে জিম্মাদারি আমাদের উপর অর্পিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জিম্মাদারি যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। ইফতার মাহফিলে মাওলানা কামাল উদ্দিন জাফরি দোয়া মোনাজাতে দেশবাসীর কল্যাণ কামনা করেন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। আবহাওয়া অধিদপ্তর জানায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। দুপুর 1:45টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়, তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত 25 ফেব্রুয়ারি রাত 11টার দিকে 5.1 মাত্রার ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের মতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারে। ঢাকা থেকে দূরত্ব ছিল 462 কিলোমিটার। ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা মেঘনা নদী সহ দেশের অন্যান্য অভয়াশ্রম এলাকায় কাল থেকে 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 28 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং তা আগামী 30 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এদিকে নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার 40,000-এরও বেশি নিবন্ধিত জেলে। সরকার 40 কেজি করে 4 কিস্তিতে মোট 160 কেজি চাল সহায়তা দেবার ঘোষণা দিলেও জেলেদের দাবি এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারা খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে এনজিওর কিস্তির টাকা আদায় সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানান। শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের ভিড় দেখা গেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। বাহারি রং আর ডিজাইনের কাপড়ের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ঘুরে ঘুরে নিজেদের পছন্দের জিনিসপত্র কিনছেন ক্রেতারা। ঈদ কেনাকাটার আরও খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। নবম রমজান, অন্যদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে সকাল থেকেই রাজধানীর বিপণী বিতান ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠাবেন, তাই আগেই ঈদের কেনাকাটা শেষ করতে মার্কেটে এসেছেন। পাঞ্জাবি ছাড়া পুরুষের ঈদের পরিপূর্ণতা পায় না, তাই তো পাঞ্জাবির দোকানগুলোতে পুরুষ ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। অনেকে আবার বাবা ছেলে ম্যাচিংয়ের কাপড় খুঁজছেন। 2 ছেলে বাবা একই ম্যাচিং করে কিনবো। মাত্র মার্কেটে আসছি, এখন মোটামুটি 2-1টা দোকান দেখছি, আরো দেখতেছি। পাঞ্জাবি কিনতে আসছিলাম, কিন্তু এখনো পাঞ্জাবি পাচ্ছি না। দেখতেছি, আব্বুর সাথে আসছি পাঞ্জাবি কিনতে, কিন্তু পাঞ্জাবি কালেকশন এবার অনেক ভালো। ঈদকে কেন্দ্র করে বিক্রেতারাও নানা ডিজাইনের আর রঙের পাঞ্জাবি নিয়ে এসেছেন, তবে সামনে বেচাকেনা আরও বাড়বে বলে মনে করছেন তারা। মাসের শেষের দিকে সবাই এখনো স্যালারি ট্যালারি ওইভাবে পাওয়া হয়নি, তো আমরা আশাবাদী যে বেচাকেনা আরও সুন্দরভাবে হবে। আমাদের আপনার পাঞ্জাবি আছে, কাবলি আছে, জুব্বা আছে, সাদার ভিতর আছে, পার্টি পাঞ্জাবি আছে, আর অনেক ধরনের কালেকশন আছে। বরাবরের মতো মার্কেটগুলোতে নারীদের উপস্থিতি ছিল বেশ। শাড়ি, 3 পিস, বাচ্চাদের পোশাক দেখছেন তারা। বিশেষ করে এবার তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি লং, সুতির 3 পিস, স্পাইয়ের চিকেন কারি, লেজার কাট সহ ব্যাপক চাহিদা রয়েছে 2 পিসেরও। আগের তুলনায় এবার অনেক ড্রেসের দাম বেড়ে গেছে, সো আমাদের জন্য কেনা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। সুতির 3 পিস এগুলোই আমাদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে, এবারও তাই আছে। এমব্রয়ডারি অ্যান্ড জারদৌসি, যারা ছোট আছে তারা ওগুলো পছন্দ করে। এছাড়া তৈরি পোশাকের বাইরে অনেকে আবার ছুটছেন দর্জি বাড়িতে। এখানেও ফুরসত নেই কারিগরদের। এবার ঈদে আসলে লং কামিজটা বেশি চলছে, যেটা ফার্সি পায়জামা সেটাও চলছে। বেশিরভাগ পাকিস্তানি 3 পিসগুলো বেশি চলতে আছে, সালোয়ার কামিজ, লেহেঙ্গা এগুলো বেশি চলে। সামনের দিনগুলোতে মার্কেটে ক্রেতাদের সমাগম আরও বাড়বে আশা বিক্রেতাদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ইসমাইলি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দেশের হয়ে খেলা নিশ্চিত করতে তাকে আইনি সহায়তা দিচ্ছে বিসিবি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন BSJ এর ইফতার মাহফিলে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও ঈদের আগে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশে আসার সম্ভাবনা নেই জানিয়েছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। সবশেষ 2024 সালে লাল সবুজে জার্সি গায়ে তোলা সাকিব আদৌ দেশে ফিরবেন কিনা তা নিয়ে কাটেনি অনিশ্চয়তার দোলাচল। সাবেক অধিনায়কের দেশের হয়ে খেলা নিশ্চিত করতে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার ওনার
যেই মামলার যে কাগজপত্র ওইটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে এবং অবশ্যই ওইটা মানে আমরা আমাদের ক্রিকেট বোর্ডে যে কাজটা করা দরকার ওটা করে ফেলেছি আর কি। আমরা এখন বাকিটা বর্তমানে পারিবারিক কারণে অস্ট্রেলিয়া থাকা পিসিবি সভাপতি কবে নাগাদ দেশে আসবেন সেটাও জানিয়েছেন ফারুক। এই ব্যাপারে আমি কিছু জানি না আসলে, এটা না আমার কিছু জানা নেই, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন আর কি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজির ইফতার শেষে ক্রিকেট সংশ্লিষ্ট সবার মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি বলে মতামত দিয়েছেন বিসিবির সহসভাপতি। এছাড়াও এই মিলনমেলে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নীল মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে সাবেক খেলোয়াড়দের প্রাধান্য দেয়া হবে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর সোনালী অতীত ক্লাবের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। যে আমরা যখন খেলোয়াড় হিসেবে খেলি তখন আমাদের কদর থাকে অনেক বেশি, যখন খেলা ছেড়ে দিই তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কেউ হয়তো বা দেশের বাড়িতে চলে যায়, কেউ হয়তো বা খুব অসহায় জীবন যাপন করে, কেউ হয়তো বা বিদেশে পাড়ি জমায়। যে নতুন করে স্পোর্টসের এখানে আমাদের সারা বাংলাদেশে যারা বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোচ রয়েছে, শুধু ফুটবল না অন্যান্য স্পোর্টসের কোচ যারা রয়েছে সবাইকে আমরা কাজে লাগাতে চাই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।